বড় ধরনের কাটছাঁট ছাড়াই সংসদে 9,38,000 কোটি টাকার বাজেট পাস। আর্থিক খাতে বিশৃঙ্খলা বন্ধের পদক্ষেপ। জুয়া প্রতিরোধ ও সাইবার সুরক্ষা সংশোধন বিলও পাস। জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় ইনুর 10 বছরের কারাদণ্ড। আপিলের ঘোষণা রাষ্ট্র ও আসামি পক্ষের। ওয়াসিম হত্যায় হাসান মাহমুদ নওফেল সহ 22 জনের বিচার শুরু। ঋণ খেলাপি হওয়ায় এমপির শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী। আদালতে প্রার্থিতা বাতিলের প্রতিবাদে সড়ক অবরোধ। চট্টগ্রাম 4 আসনে হতে পারে ফের নির্বাচন। পাওনা টাকা নিয়ে বিরোধ, 2 গ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়ার সরাইল। পুলিশ সহ আহত অর্ধশতাধিক। দোকানপাট ভাঙচুর ও লুটপাট। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বড় ধরনের কাটছাঁট ছাড়াই নতুন অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট পাশ হয়েছে সংসদে। অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5% বা ও মূল্যস্ফীতি 7.5% ঠিক করেছেন অর্থমন্ত্রী। এদিকে জুয়া প্রতিরোধ বিল ও সাইবার সুরক্ষা সংশোধন বিলও পাশ হয়েছে। বিল 2026 সংসদে উত্থাপন করছি। পাশ হল 2026-27 অর্থ বছরের বাজেট। মঙ্গলবার সংসদে কণ্ঠভোটে নির্দিষ্টকরণ বিল 2026 পাশের মাধ্যমে 9,38,000 কোটি টাকার বাজেট অনুমোদন পায়। আমার মনে হয় জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। 11 জুন নতুন অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এরপর অধিবেশনে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা করেন সরকারি ও বিরোধী দলের সদস্যরা। আর্থিক খাতে যে বিশৃঙ্খলা হয়েছে এটা বন্ধ করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিয়েছি এবং এই ধারা অব্যাহত থাকবে। 2,43,000 কোটি টাকা ঘাটতি ধরে বাজেটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড সংগ্রহ করবে 6,04,000 কোটি টাকা। সরকারি ব্যয়ের জবাবদিহিতা বৃদ্ধি করার জন্য এই বাজেট প্রদান করা হয়েছে। ডিজিটালাইজেশনের মাধ্যমে গুণগত মানসম্পন্ন হিসাব প্রতিবেদন প্রণয়ন করে সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা প্রদানের ক্ষেত্রে এ বাজেট যথাযথ ও যৌক্তিক হয়েছে। এছাড়া সংসদে জুয়া প্রতিরোধ বিল ও সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক নিয়ন্ত্রণ আইনটা অর্থ বিল, যার কারণে মাননীয় রাষ্ট্রপতির সুপারিশ গ্রহণ করতে হয়েছে। আমাদের কয়েকটা দিন সময় লেগেছে। তা না হলে জুয়া এবং মাদক আইনটা দুটোই আমাদের রেডি ছিল, একদিনে আমরা উত্থাপন করতে পারতাম। ওখানে একটু পরিবর্তনও আনা হয়েছে, আপনাদের পরামর্শ মাফিক একটা ধারা অ্যাড করা হয়েছে, সেইটা সহ এখানে রিপোর্ট উত্থাপিত হয়েছে। উত্থাপিত বিল নিয়ে জনমত যাচাই আলোচনায় কথা বলেন কয়েকজন এমপি। পরে কণ্ঠভোটে পাশ হয় বিল দুটি। স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর 10 বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। জরিমানা করা হয়েছে 2 লাখ টাকা। রায়ে অসন্তোষ জানিয়ে আপিলের ঘোষণা দিয়েছে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষ। এদিকে চট্টগ্রামে ওয়াসিম সহ 6 জনকে হত্যা মামলায় হাসান মাহমুদ নওফেল সহ 22 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শীর্ষ নেতাদের একজন জাসদ সভাপতি হাসানুল হক ইনু জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা, আন্দোলন দমনে গুলির নির্দেশ সহ 8টি অভিযোগ তার বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে গ্রেফতার ইনুর বিরুদ্ধে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। তাকে 3টি অভিযোগে 10 বছর করে দণ্ড ও 2 লাখ টাকা জরিমানা করেন বিশেষ আদালত। বাকি 5 অভিযোগ থেকে খালাস দেওয়া হয়। রায়ে অসন্তোষ প্রকাশ করে প্রসিকিউশন, আপিলের কথা জানায়। আমাদের প্রত্যেকটা চার্জ সপক্ষে আমাদের সাক্ষ্য প্রমাণ দিয়েছি। যে 6 জন আসামি মারা গেছে এটা তো আসামি নিজেই স্বীকারই করেছে। আমরা অবশ্যই মনে করি যে ট্রাইব্যুনাল আমাদের এই সাক্ষ্য প্রমাণ যথাযথভাবে পর্যালোচনা করতে বা এই সাক্ষীর মর্মার্থ যথাযথভাবে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। এতগুলো নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করলেন, এখন তাকে খালাস দিয়ে দিলে অথবা 10 বছর সাজা দিলে আমরা খুশি হব? এদিকে আসামি পক্ষের আইনজীবীর দাবি অভিযোগ প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। আপিলের ঘোষণা দেন তারাও। তিনি কোনোভাবেই এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার মতো কোনো বিষয়বস্তু এখানে ছিল না। আমরা বেকসুর খালাস প্রত্যাশা করেছিলাম, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল তাকে 10 বছর সাজা প্রদান করেছেন।
এটাতে আমরা সংক্ষুব্ধ। এর আগে জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামে ওয়াসিম সহ 6 জনকে হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ 22 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম 4 আসনে বিজয়ী আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। অ্যাটর্নি জেনারেল বলেন, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত সব নাগরিকের মেনে নিতে হবে। নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে আসনটিতে, এতে প্রার্থী হতে পারবেন আসলাম চৌধুরীও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রার্থী হিসেবে জয় পান আসলাম চৌধুরী। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসলাম চৌধুরীর ঋণ খেলাপি ইস্যু নিয়ে উচ্চ আদালতে হাজির করেন। নির্বাচনের আগেই আপিল বিভাগ নির্দেশনা দেন, যদি আসলাম চৌধুরী জয়ী হন তারপরও আসনটিতে যেন ফল ঘোষণা স্থগিত থাকে। শুনানি শেষে 15 জুন আপিল বিভাগ রায়ের দিন ধার্য করেন। মঙ্গলবার আপিল বিভাগ রায় দেন, ঋণ খেলাপি হওয়ার শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী। বাতিল করা হয় তার প্রার্থিতা। ডিসকোয়ালিফাইড ক্যান্ডিডেট হওয়ার পরে ওই আসনে কি হবে, এটা আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে পরে বিস্তারিত জানা যাবে। এই মর্মে কোনো নির্দেশনা এখন দেওয়া হয়নি। এটি বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। অ্যাটর্নি জেনারেল জানান, আসনটিতে নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। জনগণ নতুন করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, তবে এতে প্রার্থী হতে পারবেন আসলাম চৌধুরী। 3রা ফেব্রুয়ারি 2026 তারিখের আদেশে যখন লিভ গ্রান্ট করে, তখন আদালত বলেছিল যদি আসলাম চৌধুরী নির্বাচিত হন তাহলে সুপ্রিম কোর্টের সামনে বিচারাধীন আপিলটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার কোনো গেজেট প্রকাশিত হবে না। তিনি একটা আইনি প্রক্রিয়ার কারণে জনগণের মতামতটা পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি। আমি প্রত্যাশা করি যে জনগণ তাদের মতামত আবার প্রকাশ করার সুযোগ পাবে। চট্টগ্রাম 4 আসনে 1,42,674 ভোট পেয়ে জয়লাভ করেন বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। এদিকে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের পর চট্টগ্রামে সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। রায়ের খবর এলাকায় পৌঁছালে ক্ষুব্ধ নেতাকর্মীরা ছোট দ্বারকারহাট এলাকায় গাছের গুঁড়ি ফেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে শুরু হয় যান চলাচল। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো 2 গ্রামের বাসিন্দারা। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। পুলিশ সহ আহত হন অর্ধশতাধিক। ভাঙচুর ও লুটপাট করা হয় ব্যবসা প্রতিষ্ঠান। 2 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে 2 গ্রামের সংঘর্ষ, রণক্ষেত্র পুরো এলাকা। স্থানীয়রা জানান, সরাইলের ধরন্তি গ্রামের আশিক আলারু হাদিসের কাছে বাকিতে পণ্য বিক্রি করেন সূর্যকান্তি গ্রামের ব্যবসায়ী মোশারফ। দীর্ঘদিন টাকা না পাওয়ায় দুপক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রূপ নেয় সংঘাতে। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত 2 পক্ষের কয়েক দফা সংঘর্ষে একজনের মৃত্যু হয়, আহত হন অন্তত 70 জন। ভাঙচুর ও লুটপাট হয় একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। এর জেরে আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে। মঙ্গলবার সকালে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি স্বাভাবিক আছে এবং পরিস্থিতি যাতে আরো খারাপের দিকে না যায় আমরা সতর্ক অবস্থানে আছি। উভয় পক্ষকে বলতে চাই যে আপনারা প্রত্যেকের শান্তিপূর্ণ অবস্থানে থাকুন। পুলিশের পক্ষ থেকে আইনগতভাবে যা করণীয় আমরা করব। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। উদ্ধার চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। গাইবান্ধায় বিএনপি ও জামায়াতের কর্মীরা একই সময় এক স্থানে বিক্ষোভ সমাবেশ ডাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। বিকেলে পলাশবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা এ আদেশ জারি করেন। আদেশে বলা হয়, পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় 2টি রাজনৈতিক দল একই স্থানে বিক্ষোভ সমাবেশ ডেকেছে। এতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও সংঘর্ষ এড়াতে বিকেল 4টা থেকে রাত 11টা পর্যন্ত 144 ধারা বহাল থাকবে। এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উপজেলা শহরে মাইকিং করা হচ্ছে। শহরের চৌমাথায় এলাকাসহ মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। দেখছেন জনপদের সময়।
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিনে মিলল মেয়ে নবজাতক। পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় তাকে। শিশুটি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। রাতের অন্ধকারে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর কান্না। প্রায় 2 ঘন্টা ধরে চলা কান্নার উৎস খুঁজতে শুরু করেন নার্স, পরিচ্ছন্ন কর্মী, এমনকি অন্য রোগীর স্বজনরা। অবশেষে মেলে সন্ধান। হাসপাতাল কম্পাউন্ডের ময়লার স্তূপে মেলে ফুটফুটে এক নবজাতক, তবে মাথায় আঘাতের চিহ্ন। ধারণা করা হচ্ছে জন্মের পরপরই এখানে ফেলে যাওয়া হয় তাকে। একটা বাচ্চা হওয়ার পরে থাকবে মায়ের বুকে, অথচ ওই বাচ্চাটা পাওয়া গেছে ডাস্টবিনে। যারা এই কাজটা করছে এর চেয়ে জঘন্য কাজ আর হতে পারে না। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় নবজাতকের সুচিকিৎসা নিশ্চিতে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে। বাচ্চাটার কর্ড ক্ল্যাম্প করা ছিল না, যেটা আমরা নারী বলি আমবিলিক্যাল কর্ড, ওটা ক্ল্যাম্প ছিল না এবং বাচ্চাটা ওখানে পড়া অবস্থায় ছিল। কন্যা শিশুটি সুস্থ হওয়ার পর তার লালন পালনের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে নিখোঁজ প্রবাসী সহ 2 শিক্ষার্থী। দুপুরে সদর উপজেলার আলিমনগর ঘাটে বন্ধুদের সঙ্গে পদ্মায় গোসলের নামে 10ম শ্রেণীর শিক্ষার্থী রিফাত রাসেল। এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধারে তৎপরতা শুরু করে। খবর পেয়ে যোগ দেয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অন্যদিকে রেহাইচর এলাকায় মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন সাকিরুল ইসলাম। 1 মাস আগে সংযুক্ত আরব আমিরাত থেকে ছুটিতে আসেন সাকিরুল। এই ছিল জনপদের সময়। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সাব্বির মিথুন। জাফর, আপনাকে ধন্যবাদ। দেখে নেব খেলার সময় শিরোনাম। রাতে নকআউটের পরীক্ষা দিতে নামছেন এমবাপে হল্যান্ড। শীর্ষ 16 নিশ্চিতে ফ্রান্সের সামনে সুইডেন চ্যালেঞ্জ, নরওয়ের প্রতিপক্ষ আইভরি কোস্ট। শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের রুদ্ধশ্বাস জয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। টাইব্রেকারে হট ফেভারিট নেদারল্যান্ডসকে বিদায় করল মরক্কো। জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ের ইতিহাস। এবং 25 বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস হারের লজ্জায় বাংলাদেশ। হারারের টেস্টে ইনিংস ও 85 রানে জিতেছে স্বাগতিকরা। আড়াই দিনেই শেষ শান্ত মমিনুলদের লড়াই। আর্লিং হল্যান্ডের ওপর ভর করে শেষ 16 নিশ্চিত করতে আইভরি কোস্টের বিপক্ষে আজ রাত 11টায় মাঠে নামছে নরওয়ে। অন্যদিকে ফেভারিট ফ্রান্সের সামনে সুইডেন বধের চ্যালেঞ্জ। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 3টায়। আর্লিং হল্যান্ড, যিনি একাই সম্পূর্ণ ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। 2 ম্যাচে এই ম্যানচেস্টার সিটির সুপারস্টারের গোলের সংখ্যা 4টি। এই 25 বছর বয়সী স্ট্রাইকারের উপর ভরসা করে প্রায় 3 দশক পর বিশ্বকাপের আসরে ফেরা নরওয়ে মুখোমুখি হবে আইভরি কোস্টের। গ্রুপ পর্বে ইরাক ও সেনেগালকে উড়িয়ে দিয়ে নকআউটে ওঠে স্টালে সোলবাকেনের দল। শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে মূল একাদশকে বিশ্রাম দেয় 4-1 ব্যবধানে হারলেও সেটিকে বড় করে দেখছেন না কোচ। আর্লিং হল্যান্ড, মার্টিন ওডেগার্ড ও অস্কার ববদের নিয়ে এবার পূর্ণ শক্তিতে ফিরছে নরওয়ে। তবে আইভরি কোস্টও দুর্দান্ত ফুটবল খেলে শেষ 32-এ জায়গা করে নিয়েছে। জার্মানিকে কঠিন লড়াই উপহার দেয়া আফ্রিকান দলটি এবারও চমক দেখাতে প্রস্তুত। এই ম্যাচে যে দলই জিতবে শেষ 16তে তারা মুখোমুখি হবে ব্রাজিলের বিপক্ষে। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে আরেক আকর্ষণীয় লড়াইয়ে সুইডেনের মুখোমুখি হবে ফ্রান্স। গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে শেষ 16-এ উঠেছে দিদিয়ের দেশমের দল। সেনেগাল, ইরাক ও নরওয়ের বিপক্ষে 3 ম্যাচে করেছে 10 গোল। সর্বশেষ ম্যাচে উসমান দেমবেলের হ্যাটট্রিক দেখিয়েছে কিলিয়ান এমবাপ্পে ছাড়াও ফ্রান্সের আক্রমণ ভাগ কতটা ভয়ঙ্কর। অন্যদিকে সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে ওঠা সুইডেনের রক্ষণ নিয়ে রয়েছে বড় প্রশ্ন। ইনজুরিতে নেই ইসাক হিয়েন, ফলে রক্ষণে বদল আনতে হচ্ছে গ্রাহাম পটারকে। তবে আলেকজান্ডার ইসাক, ভিক্টর গিওকারেস ও অ্যান্থনি অ্যালেঙ্গার গতির ওপর ভর করেই ফরাসিদের চাপে ফেলতে চাইবে সুইডিশরা। অন্যদিকে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ ইকুয়েডর। গ্রুপ পর্বে 3 ম্যাচ জিতে কোনো গোল না খেয়ে নকআউটে উঠেছে L3। টানা 6 জয়ে আত্মবিশ্বাসী হাভিয়ের আগুয়েরের দল এবারও রাউল হিমেনসেন, হুলিয়ান কিনোয়েনেসদের ওপর ভরসা রাখছে। অন্যদিকে শুরুটা ভালো না হলেও শেষ ম্যাচে জার্মানিকে হারিয়ে নকআউটে জায়গা করে নেয় ইকুয়েডর। এন্নার ভ্যালেন্সিয়া, মোইসেস কাইসেদো ও উলিয়ান পাচোদের নিয়ে শক্ত প্রতিরোধ করতে চায় দক্ষিণ আমেরিকার দল। তবে স্বাগতিকদের সমর্থন আর দুর্দান্ত ফর্ম মেক্সিকোকে কিছুটা এগিয়ে রাখছে।
হল্যান্ডের নেতৃত্বে নরওয়ের নকআউট মিশন, এমবাপ্পে দেমবেলেদের ফরাসি শক্তির পরীক্ষা আর স্বাগতিক মেক্সিকোর নিখুঁত রেকর্ড ধরে রাখার লড়াই। 3 ম্যাচে আছে ভিন্ন গল্প, ভিন্ন উত্তেজনা। শেষ বাঁশি বাজলেই জানা যাবে কারা এগিয়ে যাবে বিশ্বকাপ স্বপ্নের আরও এক ধাপ কাছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রাউন্ড অফ 32 ম্যাচ নিয়ে ফ্রান্সের উন্মাদনার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি প্যারিসে। সেখানে আছেন সহকর্মী লুৎফর রহমান বাবু। নিউ ইয়র্কের নিউ জার্সিতে আজকে বিশ্বকাপের নকআউট পর্বে ফ্রান্স এবং সুইডেনের ম্যাচ যখন শুরু হবে, ফ্রান্সে তখন স্থানীয় সময় রাত 11টা, এবং আমি যেটা দেখতে পাচ্ছি এখন থেকে আরও বেশ কয়েক ঘন্টা পর এই গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে। তবে যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে ফ্যান জোন, বার, ক্লাব যেখানে বসে তারা খেলা দেখবেন সেই দিকেই কিন্তু তারা ধীরে ধীরে যাচ্ছেন। যে বিষয়টি জানিয়ে রাখা দরকার, ফ্রান্স এবং সুইডেন এখন পর্যন্ত বিশ্বকাপে তারা আসলে মুখোমুখি হয়নি। বিশ্বকাপে 76 বার এবং 76টি ম্যাচ খেলেছে ফ্রান্স এবং 54টি ম্যাচ খেলেছে সুইডেন। তবে এর বাইরে তারা অনেকবার মুখোমুখি হয়েছে, 23 বার মুখোমুখি হয়েছে। এর বাইরে দুটি দল জয়ের পাল্লা ভারী। ফ্রান্সের দিকে 12 বার ফ্রান্স জয়লাভ করেছে এবং সুইডেন জয়লাভ করেছে 6 বার এবং 5টি ম্যাচ গোলশূন্যভাবেই শেষ, অর্থাৎ কোনো দলই জয়লাভ করতে পারেনি। জয়ের পাল্লা ফ্রান্সের দিকে বাড়ি এবং হট ফেভারিটের এবারের বিশ্বকাপের তালিকায় রয়েছে কিন্তু ফ্রান্স। এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, তারা প্রথম পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে তারা উত্তীর্ণ হয়েছে। সেনেগাল, ইরাক এবং নরওয়েকে তারা 10 গোল দিয়ে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন, এবং সর্বশেষ আমরা নরওয়ের বিপক্ষে 4 গোলের ব্যবধানে বিধ্বস্ত করেছে দিদিয়ে দেশমের দল। এখানে মজা করে কিন্তু এই নরওয়ের ম্যাচের শেষের পরে অনেকে মজা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন যে নরওয়ের ফুটবলার এবং কোচ সারা রাত আসলে কিলিয়ান এমবাপ্পে পরে আসলেও পরের দিন কিন্তু পরীক্ষার খাতায় দেখা গেছে যে কিলিয়ান এমবাপ্পে নয়, ওসমান দেমবেলেই পরীক্ষার খাতায় চলে এসেছে। অর্থাৎ ফরাসি ফুটবল দলে মাঝে মাঝে শুধু কিলিয়ান এমবাপ্পে নয়, অন্যরাও জ্বলে ওঠেন, সেটা কিন্তু প্রমাণ করেছেন ওসমান দেমবেলে। তিনি ফিফার ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি যিনি নরওয়ের বিপক্ষে দ্রুত সময়ের মধ্যে তিনি হ্যাট্রিক করেছিলেন। ফ্রান্স ফুটবল দল এই সময়ে বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে আক্রমণবাগ শক্তিশালী একটি দল। যে কোনো সময় ফ্রান্সের আক্রমণবাগ যে কোনো দলের রক্ষণবাগকে গুড়িয়ে দিতে পারে। আজকের ম্যাচেও সুইডেনের রক্ষণবাগ কিছুটা নড়বড়ে, এমনটাই বলছেন ফুটবল বোদ্ধারা। সেখানে ওসমান দেমবেলে, কিলিয়ান এমবাপ্পে কিংবা অলিসের মতো খেলোয়াড়রা আজকে জ্বলে উঠতে পারলেই সহজেই হয়তো বা জয় পাওয়া সম্ভব হবে। 2022 সালে যদিও ফ্রান্স শেষ পর্যন্ত তারা ট্রফি নিয়ে আসতে পারে নাই, ফরাসি ফুটবল সমর্থক যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন যে এই বছর অন্তত তারা চ্যাম্পিয়ন ট্রফি নিয়েই ফ্রান্সের ঘরে ফিরবেন। তো রাজধানী প্যারিস থেকে ফ্রান্স এবং সুইডেনের ম্যাচ নিয়ে এখানকার যে পরিস্থিতি তা নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফ্রান্সের ম্যাচের আগে প্যারিস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী লুৎফর রহমান বাবু, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর। একটা সময় ছিল অনায়াসে জয় তুলে নিত জার্মানি কিংবা নেদারল্যান্ডস। এখন বদলে গেছে সে সময়ে। 120 মিনিট যুদ্ধের পর টাই ব্রেকারের 5-6টি শটের হিসেবেই বদলে যাচ্ছে ইতিহাস। মুহূর্তেই ভেঙে যায় বিগ টিমের ট্রফির স্বপ্ন। জায়ান্টদের বিদায় কি শুধুই অঘটন নাকি স্নায়ুচাপের পরীক্ষা? বিস্তারিত আব্দুল্লাহ শাফির প্রতিবেদনে। রাউন্ড অফ 32-তে প্যারাগুয়ের বিপক্ষে জার্মানি আর মরক্কোর সামনে নেদারল্যান্ডসের আত্মসমর্পণ নিয়ে অনেক প্রশ্ন ফুটবল ভক্তদের। অঘটন না বললেও 120 মিনিট খেলার মতো শারীরিক সক্ষমতা, টানা মনোযোগ ধরে রাখা বড় চ্যালেঞ্জ মনে করেন। তাদের মতে গোলপোস্টের সামনে দাঁড়িয়ে খেলোয়াড়ের লড়াইটা কেবল গোলকিপারের সঙ্গে নয়, নিজের ভয়, নিজের সংশয় আর কোটি সমর্থকের প্রত্যাশার সঙ্গেও। সব টিমই কোয়ালিফাই করে আসছে ওয়ার্ল্ড কাপে, সো কাউকেই খারাপ মনে করে যে সে একেবারেই পারবে না। আর ফুটবল ইজ প্রিটি আনপ্রেডিক্টেবল, সো এটা হইতেই পারে। অঘটন আসলে বলা যায় না, এটা হয়তো বা ওই যে বললাম খেলোয়াড়দের মেন্টাল ট্যাকটিক্স। খেলার একদম শুরু থেকে স্নায়ুচাপ, এরপর 90 মিনিট যত গড়াবে আপনার শারীরিক পরিশ্রম, এনার্জিটা কমতে থাকবে, প্রেশার আরও বাড়তে থাকবে। এরপর আরও 30 মিনিট আরও প্রেশার বাড়বে, আপনার এনার্জিও কমবে। এরপরে আবার টাই ব্রেকার, সেখানে আবার স্নায়ুচাপ, অবশ্যই খুবই কঠিন। এই ফুটবল বিশ্লেষক মনে করেন দল হিসেবে জার্মানি এবং নেদারল্যান্ডসের জন্য তা আপসেটই বটে। তবে আধুনিক ফুটবল যে জার্সির ওজন, ইতিহাসের দাপটে ম্যাচ জেতে না তাও মনে করিয়ে দেন। আপসেট রেজাল্ট হলো হল্যান্ড আর হলো মরক্কো, দুটোই কিন্তু অনেক টপ টিম লিগ। প্যারাগুয়ে তাদের সাকসেস, প্যারাগুয়ে তো ল্যাটিন এবং ইউরোপিয়ান ম্যাক্স খেলে, ওরা লো ব্লক আন্ডারস্ট্যান্ডিং করে এবং ডিফেন্স থেকে বের হতে দেয় না, এবং লাস্ট পর্যন্ত ওরা নিয়ে গেছে, ওদের টার্গেট হলো ট্রাই ব্রেকারে যাবে, তারপর ডু অর ডাই ম্যাচ। বড় দল হিসেবে সামনে ফ্রান্স,
ফ্রান্স, স্পেন, পর্তুগাল কিংবা আর্জেন্টিনার মতো তারকা সমৃদ্ধ দলের খেলা রয়েছে। জার্মান নেদারল্যান্ডস ম্যাচ থেকে তারা পর্যাপ্ত রসদ পাবেন বলে মনে করেন এই ফুটবল প্রশিক্ষক। আর্জেন্টিনা আসছে, ওদিকে ইংল্যান্ড আছে, তা এবং পর্তুগাল আছে। এদের কিন্তু অনেক বিচার হিসাব করেই কিন্তু মাঠে নামতে হবে। এক্সপিরিয়েন্সের সবচেয়ে বড় জিনিস, এখানে নার্ভকে কে কত সফট রাখতে পারে এই জায়গাটা ব্যাপার থাকে। এবং যেই টিম টাইব্রেকারে উইনিংয়ে প্রথম গোল করে ফেলে তাদের টিম একটু সেফে থাকে যে স্টার্টিংটা ভালো হয়েছে। নকআউট ফুটবলের সবচেয়ে বড় সত্য, এখানে কিংবদন্তিদের কোনো লাইফলাইন নেই। মন্ত্র একটাই, খেলো এবং মেজাজ ধরে রাখো। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ। দেখছেন খেলার সময়। শেষ হলো জার্মান ফুটবলের একটা স্বর্ণালী অধ্যায়ের। আন্তর্জাতিক ফুটবলে বর্ণাঢ্য এক ক্যারিয়ারের ইতি টানলেন জার্মান কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। শেষটা কখনো কখনো হয় রঙিন, আবার কখনো হয় মলিন। জার্মান কিংবদন্তির পুরো ক্যারিয়ারটাই ছিল রঙিন। ক্লাব ফুটবলে জিতেছেন একাধিক ট্রফি, জাতীয় দলের জার্সিতেও হাতে তুলেছেন বিশ্বকাপের শিরোপা। তবে বিদায়টা যে এমন বিষাদময় হবে কেই বা জানতো সেটি। বিশ্বকাপের রাউন্ড অফ 32 ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হৃদয় বিদারক এক হারের স্মৃতি নিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। বিশ্বকাপের গত 2 আসরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে জার্মানি। এবার তারা বিদায় নিল রাউন্ড অফ 32 থেকে। বলতে গেলে এবারও তারা একরকম গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে, কেননা এতদিন 32 দল নিয়ে বিশ্বকাপ আয়োজন হলেও এবার হচ্ছে 48 দল নিয়ে। আসরের শুরুটা হয়েছিল দুর্দান্ত। নবাগত কুরাসাওকে 7-1 গোলে হারিয়ে বিশ্বকাপের মিশন শুরু করে জার্মানি। এরপরই অনেকের ধারণা হয় এবারও হয়তো শিরোপা জিতবে জার্মানরা, কেননা যে আসরে জার্মানি এক ম্যাচে 7 গোল দেয় সেই আসরে বিশ্বকাপ জেতার নজির রয়েছে তাদের। এর আগে 2014 বিশ্বকাপে ব্রাজিলকে 7-1 গোলে হারিয়েছিল জার্মানি। সেই আসরেই তারা ঘরে তুলেছিল তাদের 4র্থ শিরোপা। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি ছিল জার্মানির জার্সিতে নয়ারের 128তম এবং শেষ আন্তর্জাতিক ম্যাচ। এবারের বিশ্বকাপে 4টি ম্যাচ খেলে একবারও ক্লিনশিট রাখতে পারেননি তিনি। পরিসংখ্যান আরও বলছে 2014 ফিফা বিশ্বকাপের ফাইনালের পর বিশ্বকাপের কোনো ম্যাচেই আর গোলপোস্ট অক্ষত রাখতে পারেননি এই অভিজ্ঞ গোলরক্ষক। এর আগে ইউরো 2014 এর কোয়ার্টার ফাইনাল থেকে জার্মানির বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছিলেন নয়ার। তবে বিশ্বকাপের আগে হুলিয়ান নাগেলসম্যানের অনুরোধে অবসর ভেঙে জাতীয় দলে ফিরলেও নয়ারের প্রত্যাবর্তনের গল্পটা শেষ পর্যন্ত আর রূপকথা হয়ে ওঠেনি। 2009 সালে জার্মানির জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল ম্যানুয়েল নয়ারের। এরপর প্রায় 17 বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে খেলেছেন 128টি ম্যাচ। 2014 বিশ্বকাপে জার্মানির 4র্থ শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। 2026 বিশ্বকাপই শেষ পর্যন্ত হয়ে রইল ম্যানুয়েল নয়ারের ক্যারিয়ারের 5ম এবং শেষ বিশ্বকাপ। বিদায়ের মঞ্চে আরেকটি শিরোপা হাতে না উঠলেও তাতে অবশ্য তার অর্জনের মাহাত্ম্য এতটুকুও কমবে না। আধুনিক ফুটবলের গোলকিপিংয়ের সংজ্ঞাই যিনি বদলে দিয়েছেন, সেই সুইপার গোলকিপার নয়ার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে। আহমেদ হৃদয়, সময় সংবাদ। দেখছেন খেলার সময়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত খেলার সময়। এবার ক্রিকেট। 25 বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ। হারারেতে 2 ইনিংস মিলেও স্বাগতিকদের করা 410 রান তুলতে ব্যর্থ টাইগাররা। মাত্র 2.5 দিনের লড়াইয়ে টাইগাররা হেরেছে ইনিংস ও 85 রানের ব্যবধানে। 230 রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করেন জয় ও মমিনুল। ইনিংস পরাজয় এড়াতে হাতে ছিল 9 উইকেট। তবে ব্লেজিং মুজারাবানির বোলিং তোপে একে একে সাজঘরে ফেরেন জয়, মমিনুল, মুশফিক, হৃদয়রা। তাতে 126 রানে 6 উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা। ব্যর্থ ছিলেন শান্ত, অমিতরাও। এনগারাভা মুজারাবানিদের বাউন্স আর গতি সামলাতে না পেরে মাত্র 185-তে গুটিয়ে যায়। মুজারাবানি একাই শিকার করেছেন 4 উইকেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাতে নকআউটের পরীক্ষা দিতে নামছেন এমবাপ্পে, হল্যান্ড। শীর্ষ 16 নিশ্চিতে ফ্রান্সের সামনে সুইডেন বাধা। নরওয়ের প্রতিপক্ষ আইভরি কোস্ট। শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের রুদ্ধশ্বাস জয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। টাইব্রেকারে হট ফেভারিট নেদারল্যান্ডসকে বিদায় করল মরক্কো। জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ের ইতিহাস।
এবং 25 বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস হারের লজ্জায় বাংলাদেশ। হারারে টেস্টে ইনিংস ও 85 রানে জিতেছে স্বাগতিকরা। আড়াই দিনেই শেষ শান্ত মুমিনুলের লড়াই। এই ছিল খেলার সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ সাব্বির। রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।